আর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নিউজ আজ কিশোরী পর্দায়। আমি সব্যসাচী রায়। আমি দেখুন, নিউজ আজ কিশোরী পর্দায় আমি আপনার সামনে তুলে ধরেছি নেশার গল্প অল্প স্বল্পের দুটো পর্ব, যেখানে আপনারা আমার সাংবাদিকতায় আসা ওঠা পড়া অনেক কিন্তু বাস্তব জিনিস উপলব্ধি করেছেন, দেখেছেন, বুঝেছেন এবং বিশ্বাস করুন, যা সঠিক তথ্য সেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আজকে আমি আপনার সামনে পেশ করছি নেশার গল্প অল্প স্বল্পের তৃতীয় পর্ব। দেখুন, আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদা। আমি অনেকদিন পরে বাড়িতে এসেছি, অর্থাৎ আমার ব্যারাকপুরে গ্রামের বাড়িতে। সারা বাংলা তার বাইরেও ঘুরে ঘাড়ে আপনার সাথে যখন প্রথম দুটো পর্ব পেশ করেছি, আমি আমার বাইরেই ছিলাম, অর্থাৎ রূঢ় পরিবেশে রূঢ় তথ্য তুলতে হয়েছে। কিন্তু আজকে অনেকদিন পরে বাড়িতে এসেছি, আমার প্রিয় অত্যন্ত জায়গা, আমার বাড়ির, আমার অফিস ঘর, যেটা আমার লাইব্রেরি, আমার আনন্দের জায়গা, সুখের জায়গা, শান্তির জায়গা, অন্যতম একটা অনুভব এই রুমটাতে থাকলে পরে আমি অনুভব করি, একদম আমার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে। দেখুন, আমি আপনার দেখাবো আমার এই স্টক, আমার লাইব্রেরি, আমার অফিস ঘরের একটু অগোছলো ভাবগুলো দেখাবো। কারণ যেহেতু ব্যারাকপুরের বাড়িতে অনেকটা অংশে আমার একারই থাকা হয়, আর মার অ্যাবসেন্সে, মা চলে যাওয়ার পরে বাড়িটা এখন আর বাড়ি নয়, এটা ইটকাঠ পাথরের একটা বড় প্রাসাদই বলতে পারে। তো সেই অর্থে বাড়ির মোহটা অনেকটা কমে গেছে, তবুও বাড়ি আসলে পরে ভালোই লাগে। এখন দেখুন প্রিয় দর্শক, আমি দুটো পর্বে যেভাবে কিছু বাস্তব তথ্য তুলে ধরেছিলাম আপনাদের সামনে, তৃতীয় পর্বের ব্যাপারটা কিন্তু হচ্ছে আমার অন্যরকম জিনিস। অর্থাৎ দেখুন, মানুষের জীবনে ওঠা পড়া, এই যে লড়াই সংগ্রাম, এইগুলো শক্তি যোগাতে মানুষের জীবনে কিন্তু শিক্ষা, পড়াশোনাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার যখন স্কুল জীবনটা শুরু হয়, আমি একদম পুরোপুরিভাবে সরকারি স্কুলে পড়াশোনা করেছি। সরকারি স্কুলে পড়াশোনা বলতে গেলে একেবারে ইনফ্যান্ট থেকে 1, 2, 3, 4 এমন সরকারি স্কুলে পড়াশোনা করেছি। আমরা যারা 90 দশকে পড়াশোনা শিখে বড় হয়েছে, আপনারা অনেকেই জানবেন, আমাদের সময় ইংরেজি পড়াশোনা চালু হতে হচ্ছে ক্লাস 5 থেকে। অর্থাৎ ধরুন, আজকে একটা এলকেজির বাচ্চা A ফর অ্যাপেল, B ফর ব্যাট শিখছে, সেটা আমাদের ওই সরকারি পড়াশোনাতে ওই সময়টাতে ক্লাস 5-এ উঠে পড়তে হতো এই পড়াগুলো। কিন্তু সৌভাগ্য একটা, আমার মা যেহেতু পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহী ছিলেন এবং ভীষণভাবে পড়াশোনার ব্যাপারে মার কাছে ধোলাই খেয়েছি, মা কাঁচি দিয়ে মাথা ফাটিয়েছে, এমন ঘটনা ঘটেছে। সুতরাং আমি কিন্তু আমার একেবারে বাল্যকাল থেকে কিন্তু অন্তত এই যে ইংরেজি পড়াশোনাটার কিন্তু শেখার সুযোগ হয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু আমার খুব একটা অসুবিধা কিন্তু হয়নি পরবর্তীকালে। অর্থাৎ প্রথমবার ক্লাস 5-এ উঠে ABCD শিখছি তা নয়, কিন্তু আমি কিন্তু একদম 5 বছর বয়স থেকে কিন্তু সে অর্থে কিন্তু আমার এই পড়াশোনাটা শুরু হয়েছিল মার সৌজন্যে। মা না থাকলে কিন্তু সেটা হতোই না। মা না থাকলে কিন্তু হয়তো উচ্চশিক্ষা হয়তো লাভ হওয়া সম্ভবপর হতো না। এখন দেখুন, ক্লাস 4 অবধি আমার পড়াশোনা হচ্ছে আমাদের কাছেই, আমাদের এই গ্রামের মধ্যে, ব্যারাকপুরে যে গ্রামে আমার বাড়ি, আমাদের এখানে ছোটো কাঠালিয়া প্রাইমারি স্কুল, সেখান থেকে ক্লাস 4 অবধি পড়াশোনা। তারপরে ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি আমাদের এই ব্যারাকপুর বারাসা দুটোরপুরি শিউলি হাই স্কুল, শিউলি উচ্চ বিদ্যালয়। তারপরে 11-12 পড়েছি ব্যারাকপুরি অন্য একটি স্কুলে, মন্মথনাথ উচ্চ বিদ্যালয়। তারপরেই ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, সেখান থেকে গ্র্যাজুয়েশন পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে। তারপরেই আপনার আসছে হচ্ছে মাস্টার্স, তারপরেই ডাবল মাস্টার্স করেছি আমি। তারপরে আমার কিন্তু বিএড, অর্থাৎ ধারাবাহিক পড়াশোনাগুলোকে ধাপে 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 হয়ে গেছে। যদিও মাস্টার্স এবং বিএডের মাঝে অনেকগুলো বছরের ফারাক আছে, আমি কিন্তু 2 বছরের কোর্সে কিন্তু বিএড করার সুযোগ হয়েছে আমার। এবার প্রশ্ন আসছে, দেখুন কেন আমি আপনাদের বলছি যে পড়াশোনাটা কিন্তু মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা আপনাকে লড়তে, গড়তে, যা আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। আমার একটা ট্যাগলাইন আছে যে শিক্ষাই হলো মূলধন, হাজারবার পড়ে যাওয়ার পরে যে উঠে দাঁড়াতে সাহায্য করে। দেখুন, আমি যে বললাম না, আমার একটা শান্তির জায়গায় বসে আছে, আমার লাইব্রেরি প্লাস অফিস ঘর, আমার বাড়ির, ব্যারাকপুরের বাড়ির। তা দেখুন, আমার মাকে দেখেছিলাম যে কীভাবে ভোরবেলায় পরীক্ষার আগে হোক বা পরীক্ষা আসতে এখনো মাস 3 বাকি হোক, কীভাবে শীতকাল হোক বা গ্রীষ্ম হলো 4টের সময় উঠে পড়তে বসিয়ে, লেপের তলায় পড়তে বসিয়ে, চা দিয়ে
বা ধরুন পড়াশোনা করে ঘুমিয়ে পড়লে পরে আমাদের বাড়িতে দীর্ঘ আমি ক্লাস 3 থেকে ক্লাস 10 অব্দি আমি যে মাস্টারমশাইয়ের কাছে বাড়িতে পড়েছি, সুভাষদা আমাদের পাশের গ্রামের, সেই সুভাষদার কাছে অভিযোগ করা যে ঘুমিয়ে পড়েছে, পড়েনি, সুভাষদার কাছে সুভাষদার বেতের ভয়ে, মারের ভয়ে ঠিকভাবে পড়াশোনা করাটা, সেটা কিন্তু কিন্তু একটা ভয় ছিল বলেই কিন্তু সম্ভবপর হয়েছে। এখন ভয়ে তো পেতাম, মাকে ভীষণভাবে ভয় পেতাম, মাকে ভীষণভাবে ভালোবাসতাম, যে কারণে কিন্তু আমি একটু আগে আপনাদের উল্লেখ করেছিলাম ব্যারাকপুরের বাড়ি আমার কাছে বাড়ি, সেটা একটা প্রাসাদ, কিন্তু একটা ইট কাঠ পাথরের বাড়ি। প্রাণটা কিন্তু মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই চলে গেছে হয়তো। এখন এই বললাম যে দেখুন, জীবনে ওঠা পড়াতে সব সময় তো যে আপনার অভিভাবক, আপনার বাবা মা আপনার মাথার উপরে বটগাছের মতন থাকবে, আপনাকে আগলে রাখবে, আপনাকে সমস্ত রকমভাবে আপনার প্রয়োজনীয়তাগুলো ফুলফিল করবেন, তা তো সম্ভব নয়। একটা সময় আপনাকে স্বাবলক হতে হবে। কেউ স্বাবলক হয় একটু বেশি বয়সে গিয়ে, আবার কেউ স্বাবলক হয় কিন্তু জীবনের প্রয়োজনে কিন্তু একেবারেই বাল্যকালে। দুটোর কিন্তু পরিবেশটা কিন্তু আলাদা। দেখুন দর্শক, যখন আমি আপনাদের সামনে এই নিউজ আজকে শুলে পর্দার মধ্য দিয়ে কিংবা আমার সোশ্যাল সাইটের মধ্য দিয়ে যখন আমি আমার জীবনের যে তথ্যগুলো তুলে ধরছি, সেই তথ্যগুলো তুলে ধরার কিন্তু আমার প্রথম একটা ভাবনা ছিল যে দেখুন, শুধুমাত্র যারা আমার দর্শক বন্ধুগণ আছেন শুনবেন, দেখবেন, যেখানে আপনারা কিন্তু অনুধাবন করার চেষ্টা করবেন যে একটা আমাদের একটা মানুষের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকেরই জীবনের অনেক ঘটনা, বা জীবন অভিভাবক হিসেবে মার কতটা ভূমিকা, বা সত্যি মা ছাড়া বাড়িটার কি অস্তিত্ব হতে পারে, বা অনেক কিছুই সেখানে কিন্তু মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারি। দেখুন, আমরা এখন যারা 90 দশকে বড় হয়েছে, আমাদের সময়কার পরিবেশটা আলাদা ছিল। আমরা ভয় পেতাম, আমরা সম্মান করতাম, আমরা গুরুজনকে সম্মান করতাম, আমরা যতই বেশি ডান পেটে বা ডেসপারেট হতাম না কেন, আমরা কিন্তু একটা গণ্ডির মধ্যে থাকতাম। সেই গণ্ডিটা কিন্তু কখনোই অতিক্রম করার সাহস দেখাতে পারতাম না। সুতরাং আজকার প্রজন্মের সঙ্গে তুলনা করা হয়, সেই প্রজন্মের তুলনা কিন্তু হয় না। দেখুন দর্শন, আমার মনে পড়ছে আমাদের সময় তো দূরদর্শনের যুগ ছিল, ডিডি বাংলার যুগ ছিল। খুব মনে পড়ে আমাদের বেড়ে ওঠাটা, ধরুন রামায়ণ মহাভারত দেখে, রবিবার হলে চন্দ্রকান্তা দেখে, কিংবা ধরুন শ্রীকৃষ্ণ সিরিয়াল দেখে, কিংবা ধরুন গানের অনুষ্ঠান যদি বলা হতো চিত্রহার দেখে, অল দ্য বেস্ট দেখে, বাবা সাইকেলের অনুষ্ঠান দেখে, আরও কিছু সিরিয়াল যেগুলো দেখুন আমার 90 দশকে কিন্তু আমরা দেখেছি। সোমবার হলে পর আলিফ লায়লা দেখতাম, রাজা র্যাঞ্চো দেখতাম, তারপর অনেক কিছু। অর্থাৎ এই ধরনের যে আকর্ষণগুলো বাচ্চাদের মধ্যে সেই সময় ছিল, আজকের প্রজন্মের সঙ্গে তুলনা করলে পরে তার তো তুলনা হয়ই না। তার কারণ আজকের প্রজন্ম যেখানে মোবাইলে ঢুকে গেছে, আমাদের প্রজন্ম বলতে কিন্তু পড়াশোনার ফাঁকে কিন্তু এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এগুলো আমরা দেখতাম। অর্থাৎ আপনারা যারা ঠিক সমসাময়িক 90 দশকে বড় হয়েছেন, পড়াশোনা শিখেছেন, আপনারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে একমত হবেন, বা আপনারা নিজেরা একটু ফ্ল্যাশব্যাকে যেতে পারেন। আপনাদেরও বোধহয় বাল্যকালটা, ছাত্র জীবনটা এইভাবে হয়েছে। এখন দেখুন, সবই ঠিকঠাক ছিল, পড়াশোনা কমপ্লিট, সবকিছু হলো, সবকিছুর মধ্যে দিয়ে জীবনটা চলছে, কিন্তু জীবনের কিছু ভুল সিদ্ধান্ত ছিল, যে ভুল সিদ্ধান্তগুলো কিন্তু বলতে পারেন এক প্রকার ঠিক মাস্টার্স করাকালীন আর জার্নালিজমে প্রবেশের ওই সময়কালীন ঘটনা, কিছু ভুল সময়ও ছিল, যে ভুল সময়গুলো কিন্তু অনেকটা কিছু তালগোল পাকিয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়েছে ভবিষ্যৎটাকেও, সেটা কিন্তু অস্বীকার করার কথা নয়। কিন্তু আমি অন্তত আজকের প্রজন্মের উদ্দেশ্যে বলবো, দেখো ভাই, আগে, এখন ভাই বলা উচিত হবে না, আজকের প্রজন্মের ভাইপো হয়ে যাবে, যাই দেখো ভাইপো, অন্তত যাই করো না কেন জীবনে, অন্তত মা বাবার স্বপ্নটাকে পূরণ করো এবং ভালো করে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ারটা গঠন করার জন্য মা বাবা যা বলবেন সেটাকে ফুলফিল করো। সুতরাং সেটাই কিন্তু আসল লক্ষ্য হওয়া উচিত। দেখুন, এবার আমি এর সঙ্গে রিলেট করে আমার সাংবাদিকতা জীবনের কিছু ঘটনা বা কিছু ওঠানামার মধ্যে কিছু নতুনত্ব কিছু হয়তো আমরা বুঝতে পারবেন বা জানতে পারবেন। দেখুন, সাংবাদিক হিসাবে সবসময় আমি ডেসপারেট, নিজের ক্ষমতার বাইরে গিয়ে এমন কিছু একটা এক্সেপশন ব্যাপার ঘটনার
চেষ্টা করেছি, যা কিন্তু আমাকে সকলের থেকে ব্যতিক্রম করবে, একটু অন্যরকমভাবে চিনবে। এই ভাবনাটা শুধু সাংবাদিকতা বলে না, আমার জীবনে একটা বড় সড়ো এটা লক্ষ্যই থেকেছে। অর্থাৎ আমি যাতে 10 জনের থেকে একটু হলেও আলাদা হই, একটু হলেও আমাকে চাল আর কাকড়ের মধ্যে থেকে যেমন বিভেদ করা যায়, এই ভাবনা কিন্তু আমার বরাবরই থেকেছে। আমি কিছু ঘটনা আমার সাংবাদিকতা জীবনের প্রথম দিকের কিছু ইন্টারভিউ আমার মনে পড়ছে। তখন দেখুন, আমি ছাত্রাবস্থায় রয়েছি, ব্যারাকপুর টিভিতে রয়েছি। সেই সময় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। আমার যেখানে বাড়ি বর্তমানে নোয়াপাড়া বিধানসভা, আগে ছিল এটা দমদম লোকসভা এবং খড়দা বিধানসভা। তো এখানেই স্থানীয় শিউলি গার্লস হাই স্কুল, এখানে একটা প্রোগ্রাম ছিল, সরকারি প্রোগ্রাম ছিল, সেখানে অনেক সাংবাদিক এসেছেন। অর্থমন্ত্রী উপস্থিত হয়েছেন, জেলা পরিষদ, পঞ্চায়েত, হাবিজাবি সবাই উপস্থিত হয়েছেন। তখন বাম জমানা চলছে। তখন ছাত্রাবস্থা, ভীষণ একটা এন্থু রয়েছে, এনার্জি রয়েছে, ডেসপারেট ভীষণভাবে, এ বিষয় সেটা ভাবলে পরে এখন যে সেগুলো গেল কোথায়, আমি মাঝে মাঝে তাজ্জব বনে যে সেইগুলো গেল কোথায়। তো বড় বড় চ্যানেলে বুমের ফাঁকে আমার এসটিভি, আমি ক্যামেরাম্যানকে বলতে ভালো করে তুই ধরে রাখ, আমি কিন্তু ঠিক একেবারেই মানে মিনিস্টারের মুখের কাছে প্রথম মুমটা আমার থাকবে। তখন বাম সরকারের একটা স্লোগান ছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তাই কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তখন সিঙ্গুর নিয়ে ঝামেলা চলছে, এরকম একটা ব্যাপার চলছে। অর্থমন্ত্রীর মুখের কাছে আমার ভাই, অর্থমন্ত্রী তখন মিনিস্টার ন্যাচারালি সিকিউরিটি তার পাশে ঘিরে রয়েছে। বাদ বাকি কিছু আশেপাশে যে চ্যানেলগুলো রয়েছে, ছোটোখাটো চ্যানেল, বড় চ্যানেল বলবো না, এই আমাদেরটা আগে থাকবে, আমাদের আগে থাকবে, মানে তার মধ্য থেকে আমি আমারটা আগে দিয়েছি। ইনফ্যাক্ট সবার প্রশ্ন শেষ হওয়ার পরও আমি আমার বোম ধরে রেখেছি এবং আমার প্রশ্নের ইন্ডিভিজুয়াল উত্তর কিন্তু আমি মিনিস্টারের কাছ থেকে নিয়েছি। হয়তো বাকিদের মধ্যে একটুখানি রাগারাগি হয়েছিল, অর্থাৎ বাকি চ্যানেলগুলোর মধ্যে, কিন্তু আমার চ্যানেলের যে আমার অভিভাবক ছিল প্রথম, আমার গুরু বাবুদা এডিটার ছিলেন, বাবুদা বলেছে দারুণ কাজ করেছিস, সাহসিকতা কাজ করেছি। অর্থাৎ সেই বয়সে যেটা করতে পারতাম এখন হয়তো অনেক ম্যাচিওর এজে সেটা সম্ভবপর কিনা জানি না, কিন্তু হ্যাঁ এখনও কিন্তু সেই এন্থটা কিন্তু কিছুটা হলো ফিল করি। দেখুন, নিউজের মধ্য দিয়ে এটা আলাদা জগৎ। আমি আপনার সামনে শুধুমাত্র নিউজের ঘটনা তুলে ধরবো তা নয়, আমার ব্যক্তিগত জীবনের, আমার ওঠা পড়ার মধ্য দিয়ে বিভিন্ন ঘটনা, পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, অর্থাৎ যা যা আমার জীবনের সঙ্গে জড়িত বিষয়, তা সবই আপনার সামনে আমি শেয়ার করব বা ভাগ করব। আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন যে মানুষের অনেক দিকে কিন্তু আছে। আমার মনে আছে আমি বলেছি আপনার সামনে যে খুব একটা বেশি বই পড়া, গল্প পড়া এসব আমার অভিজ্ঞতা নেই, কিন্তু একটা গল্প, একটা পোয়েম বোধহয় পড়েছিলাম, কবিতা পড়েছিলাম, 7 এজেস অফ ম্যান। আপনারা অনেকেই পড়েছেন 7 এজেস অফ ম্যান, যেখানে মৃত্যুটা হচ্ছে মানুষের একেবারে শেষ ডেস্টিনি, যেখানে মানুষ তার নিজের গৃহে ব্যাক করছে, এখনো মনে গেঁথে আছে। তো সেই যে মানে তথ্যটা আমার মাথায় এতটাই গেঁথে আছে যে অন্তত একদিন তো যেতেই হবে, কিছু নয় ভালো কাজ করে যাওয়া, যার মধ্যে দিয়ে আমাকে অন্তত আলাদা করে একটা পরিচিতি পাওয়া যাবে, আলাদা করে বিচার করা যাবে। ঠিক হোক বা ভুল হোক, সেটা কিন্তু প্রত্যেক মানুষের একটা ইচ্ছা থাকা উচিত তার নিজস্ব গণ্ডির মধ্য থেকে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা আমার ওঠাপড়ার অনেক গল্প শুনলেন, বোঝার চেষ্টা করলেন, মন্তব্য সবাই করুন না করুন, শুনে তোছেন। সুতরাং আমি যা এই কালো যে গেঞ্জিটা পরে আছি, এই কালো দিকটাও আপনার সাথে তুলে ধরবো, সাদা সেটাও তুলে ধরবো, কিন্তু আমি বিশ্বাস করি সাদাকে সাদা বলার, কালোকে কালো বলার, কারণ আমার গণ্ডিটা খুবই লিমিটেড, খুবই অল্প স্বল্প, পাওয়ার কিছু নেই। যা পেয়েছি, যেটুকুনো পেয়েছি, পরবর্তী প্রজন্মের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। সুতরাং প্রিয় দর্শক, এখন দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ আজকের শৈলী, এবং অবশ্যই কিন্তু মতামত জানাতে ভুলবেন না। অপেক্ষা করুন পরের পর্বের জন্য। নেশার গল্প অল্প সময়।